নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো দুটো সত্যি রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। তবে আজকের এপিসোড শুরু করব একটা প্রতিবাদ জানিয়ে। আরজি করের এই পৈশাচিক কাণ্ডে রাজ্য সহ গোটা দেশ, গোটা দুনিয়া যেখানে উত্তাল, মানুষ পথে নেমেছে সুরক্ষার দাবিতে, সুবিচারের দাবিতে, সেখানে আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি ভিউজের চক্করে, চ্যানেল গ্রোথের চক্করে এটাকে নিয়ে ব্যবসা শুরু করেছেন। প্লিজ এতটাও নিচে নামবেন না যে আপনাদের জন্য পরবর্তীকালে আমাদের সবাইকে মানুষ অমানুষ বলে আখ্যা দেয়। অর্থ আর পাবলিসিটি এতটাও দামি নয় যে মনুষ্যত্ব বিক্রি করতে হয়। বন্ধুরা, অলৌকিক কখনো পারেনি ট্রেন্ডিং টপিককে ধরে বানিয়ে গল্প করে ওপরে উঠতে। তাই তো আজও তোমাদের জন্য থাকছে ভিন্ন ধর্মী দুটো ঘটনা। দুটোই শেয়ার করেছে বিশ্বজিৎ। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাগুলি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত, আমি বেলঘরিয়া থেকে বিশ্বজিৎ বলছি। আজ তোমাকে আবার একটা দুর্দান্ত ঘটনা বলতে যাচ্ছি, যেটা আমাকে আমার এক পরিচিত বিজয় দাদাভাই বলেছে। পেশায় উনি একজন প্রমোটার। জায়গায় জায়গায় জমি কিনে উনি সেখানে প্রমোটিং করেন। তো 2014 কি 15 সাল নাগাদ বনগার পুরনো ইটভাটার কাছে উনি একটা জমি নিয়েছিলেন। জমিটা ছিল একজন মুসলিম ভদ্রলোকের। তিনি অন্য আরেক জায়গায় একটা বাড়ি করেছিলেন, তাই অল্প টাকার মধ্যে এই জমিটা উনি বিক্রি করে দেন। কিন্তু জমিটা বিক্রি করার পেছনে যে অন্য আরো একটা বড় কারণ ছিল, বিজয় দাদা ভাই সেটা আগে টের পাননি। যখন বুঝতে পারেন তখন অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। সেই মুসলিম ভদ্রলোকটি তল্পিতল্পা গুটিয়ে চলে গিয়েছেন ওখান থেকে। ঘটনাটার শুরুটা হয়েছিল এই রকম যে বিজয় দাদা ভাই সঙ্গে আর একজনকে নিয়ে এসেছিলেন জমিটা দেখাতে। দিন কয়েকের মধ্যে কাজ শুরু হবে। তো ঘুরে ফিরে ওনারা জমিটা দেখার পর যখন ফিরবেন, তখন ওনার সেই বন্ধুটির খুব জোর টয়লেট পায়। বিজয় দাদাকে উনি তখন বলেন, বিজয়, তুই এখানে একটু দাঁড়া, আমি একটু টয়লেট করে আসি, বুঝলি, তারপর যাব। এই বলে উনি এই জমির এক সাইডে এক জায়গায় টয়লেট সারতে গেলেন। এমন সময় ওনার গায়ে কি যেন একটা পড়ল। তাকিয়ে দেখলেন একটা হাড়। উনি তো অবাক হয়ে গেলেন, এখানে হাড় এলো কোত্থেকে, কে ছুঁড়ে মারলো এটা? এদিক ওদিক উনি তাকিয়ে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এসে বিজয়দাকে যখন এটা বললেন, বিজয়দা কোনো গুরুত্ব দিলেন না। বললেন, আরে গাছের নিচে দাঁড়িয়ে টয়লেট করছিলিস, হয়তো কোনো পাখিতে ফেলেছে, চল। এই বলে তখনকার মতো ওনারা চলে যায়। পরের সপ্তাহে যখন উনি কাজে হাত দেবেন, মাটি কাটার জন্য কিছু লোক নিয়ে আসেন। তারা তো কিছুতেই ওই জায়গায় কাজ করতে চাইছেন না। পরিষ্কার জানিয়ে দেন, এই জায়গায় আমরা কাজ করব না দাদা, এখানে কাজ করা মানে নির্ঘাত মৃত্যু। ওদের কথার আগামাথা বিজয়দা কিছুই বুঝতে পারলেন না। জিজ্ঞেস করলেন কারণ। তখন ওনার যা বললেন এক কথায় অবিশ্বাস্য। বললেন, আপনি জানেন না এই জায়গাটা ভালো নয়, এখানে একটা প্রেতনি আছে, এটা তার জায়গা। এখানে আজ অব্দি যারাই কাজ করতে এসেছে কেউ আর বেঁচে ফেরেনি, সবাই মারা যায়। বিজয়দা ওনাদের কথা শুনে হেসে উঠলেন। কিছুতেই উনি বিশ্বাস করতে চান না। ভাবেন যে ওদের হয়তো টাকা পয়সায় পোষায়নি, তাই সব গল্প বানাচ্ছে।
তাই উনি তখন ওদের আরো কিছু টাকা বাড়িয়ে দিলেন। কিন্তু উত্তরে ওনারা তখনও বললেন, আরো 2000 কেন, আরো 10,000 দিলেও আমরা এখানে কাজ করব না। আমাদের কথা যদি আপনার বিশ্বাস না হয়, আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। বলে ওনারা চলে গেলেন। বিজয় দাদা ভাইকে তখন তার সেই বন্ধুটি বলল, দেখ ভাই, টাকা এমন একটা জিনিস যে মাটির পুতুলো কথা বলে। সেখানে লোকগুলো যখন এতগুলো টাকার কাজ ছেড়ে দিল, ব্যাপারটা একটু ভাবার দরকার আছে, বুঝলি? চল একবার গিয়ে দেখি তো এখানকার লোকজনেরা কি বলে। তারপর ওনারা দুজনেই গেলেন আশেপাশের লোকেদের থেকে জমিটা সম্বন্ধে খোঁজ নিতে। গিয়ে যা শুনলেন তাতে একটা জিনিস বোঝা গেল, এলাকার লোকেরা রীতিমতো আতঙ্কিত জায়গাটা নিয়ে। যে কথা ওই লোকগুলো বলেছিল একই কথা এনারাও বললেন। এমনকি কেউ কেউ এও বললেন যে তারা নাকি জিনিসটাকে দেখেছে। এবার বিজয়দা প্রতিবাদ করে উঠলেন, বললেন, এতক্ষণ আপনাদের অনেক কথাই শুনলাম, ধরেই নিলাম সত্যি কিছু একটা আছে। কিন্তু আমি যতদূর শুনেছি, এসব জিনিস নাকি চোখে দেখা যায় না, অথচ আপনারা বলছেন যে আপনারা কি দেখেছেন। এটা কি বিশ্বাস করা যায়? তারা তখন বলে, দাদাবাবু, খামোখা আপনাকে ভয় দেখিয়ে আমাদের কাজ নেই। আমরা যা দেখেছি তাই বলছি। খুব কম করে হলেও 8-10 জনকে ওখানে মরতে দেখেছি আমরা। কারোরই মরার বয়স নয়। সব জায়গা শান্ত, শুধু ওই জায়গায় হাওয়া চলে, গাছগুলো উথাল পাতাল করে, শিয়ালের ডাকের মতো মাঝে মাঝে হাসির আওয়াজ শোনা যায়। বিশেষ করে ঝড় জলের রাতে, অমাবস্যার রাতে একটা ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যায়। তাও যদি আপনাদের বিশ্বাস না হয়, একদিন আসবেন, নিজের চোখেই দেখবেন। তো একদিন সত্যি সত্যি ওনারা দুজনেই গেলেন পরীক্ষা করতে। কাছের একটা বাড়িতে সেদিন রাতে ছিলেন ওনারা। দেখলেন রাত 9টা-9:30টার মধ্যেই খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ল। দরজা জানলাগুলো সব এমনভাবে বন্ধ করে দিল যেন মাঝরাতে ডাকাত পড়বে। তবে কেন জানি না, ওনারা দুজন কেউই কিন্তু ঘুমোতে পারলেন না। অনেক রাত অবধি জাগা ওনারা। কিন্তু রাত 10:30-11টার পর থেকেই রাত পুরো নিঝুম হতে লাগলো। ভেতর থেকেই বোঝা যাচ্ছিল বাইরের পরিবেশটা কেমন যেন বদলে যাচ্ছে। একদম নিস্তব্ধ, গা ছমছমে হয়ে উঠছে। এমন করতে করতে রাত ওই 1টা-1:30টা নাগাদ আচমকাই একটা শব্দ শোনা গেল। আচমকাই বাইরে ঝড় উঠেছে, তার সঙ্গে একটা অমানসিক হাসির আওয়াজ, যেন বহু দূর থেকে ভেসে আসছে সেটা। তখন ওনারা সাহস করে আস্তে করে জানলাটা একটু খুললেন, তাকালেন ওই জমিটার দিকে। তারপর যা দেখলেন তা কোনো ভৌতিক সিনেমার থেকে কম নয়। এদিককার সব শান্ত হলেও ওদিককার জমিটার মধ্যে চলছে তাণ্ডব। একটা দমকা হাওয়া একবার এদিক থেকে ওদিকে বইছে, আবার ওদিক থেকে এদিকে বইছে। উথাল পাথাল করছে পুরো জায়গাটা। গাছগুলো যেন সব মাটিতে নুয়ে পড়ছে। ধুলোয় ধুলো হয়ে গেছে পুরো জায়গাটা। আর সেই অন্ধকার ফাঁকা জমিটার মাঝখানে কেউ যেন একজন হেঁটে বেড়াচ্ছে। সাদা একটা কাপড় গায়ে, চুলগুলো খোলা, আঁচলটা অনেকটা লম্বা, হাওয়ায় উড়ছে। এই দেখে ওনারা দুজনেই তো তখন খুব ভয় পেয়ে গেলেন। লোকেরা যা বলল তার মানে তা সত্যি। সঙ্গে সঙ্গে ওই বাড়ির লোকটা এসে জানালাটা বন্ধ করে দিলেন। বললেন, আপনারা তো কাল সকালে এখান থেকে চলে যাবেন, কিন্তু আমরা তো এখানেই থাকবো,
তার দৃষ্টি যদি এদিকে পড়ে, ছাড়খাড় হয়ে যাবে সব। আর দেখবেন না, আর তাকাবেন না ওদিকে। লোকটা যে ভীষণ ভয় পেয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তবে ওনারা যেটুকু দেখেছিলেন তাতেই ওনাদের মন থেকে সব সন্দেহ পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল। লোকেরা যে বলে ওখানে একটা প্রেতনী আছে, তার মানে সেটা মিথ্যে নয়। ভূত প্রেতনী নাকি শাকচুন্ডি তা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু কিছু যে একটা আছে এ নিয়ে আর কোনো দ্বিমত বা কোনো সংশয় কারোর মধ্যে নেই। এরপর সকাল হলে বিজয় দাদাভাই ও তার বন্ধু আবারও ফিরে এলেন। ঠিক করলেন যে ওখানে আর তারা প্রমোটিং করবেন না, কোনো খদ্দের পেলে না হয় সেটা বিক্রি করে দেবেন। কিন্তু আজ প্রায় 10 বছর হয়ে গিয়েছে, যেমন জমি তেমনই পড়ে আছে। খদ্দের আসে, কিন্তু বিবরণ শুনে কেউ আর নিতে রাজি হয় না। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। ভীষণ ভয়ের কিন্তু ঘটনাটা। এরই সঙ্গে সঙ্গে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। তবে বন্ধুরা, তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা শোনাতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, এবার তোমাকে আমি আমার দ্বিতীয় ঘটনাটা বলছি। এটা খুব বেশি দিন আগের নয়। গত বছর যখন আমি আমার মাসি বাড়ি যাচ্ছিলাম, তখন আমার সঙ্গে এটা রাস্তায় ঘটেছিল। আমার মাসির বাড়ি ডোমজুর, হাওড়ায় নেমে যেতে হয়। তো আমি যখন স্টেশনে নামলাম তখন রাত 8টা মতো বাজে। তারপর আবার গাড়ি ধরব, কিন্তু মানিব্যাগটা খুলে দেখলাম দুটোই 500 টাকার নোট। 10 টাকা গাড়ি ভাড়ার জন্য কেউ যে 500 টাকা ভাঙিয়ে দেবে না সেটা আমি ভালো করেই জানতাম। তাই ভাবলাম যে 15 কিলোমিটার হাঁটা পথ, তার চেয়ে বরং হেঁটেই চলে যাই। এই ভেবে এরপর আমি হাঁটা শুরু করলাম। কিন্তু অল্প কিছুটা যেতেই আমার সঙ্গে একটা ঘটনা ঘটল। হঠাৎই কোত্থেকে একটা কুকুর দৌড়ে এসে আমার সামনে সামনে হাঁটতে লাগলো। একদম কালো রঙের কুকুরটা। কিন্তু ওটাকে দেখে আমার কি মনে হলো কে জানে, আমি যেন একদম মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি ওর পেছন পেছন চলতে লাগলাম। আমার উদ্দেশ্য যেন মাসি বাড়ি পৌঁছানো নয়, যেন ওর সঙ্গে সঙ্গে যাওয়া। ও যেদিকে যেদিকে যাচ্ছে আমি ওর পেছনে পেছনে সেদিকেই যাচ্ছি। এমনই দিকভুল মতো হয়ে গিয়েছিলাম আমি। কোথায় যে যাচ্ছি আমার কোনো হুঁশ ছিল না। এরকম প্রায় মিনিট 5 মতো হেঁটেছি। কোন এক অন্ধকার গলির মধ্যে কখন যেন ঢুকে পড়েছি আমি। ওই রাস্তা ধরে যদি আরো কিছুটা হাঁটতাম তাহলে হয়তো অনেক কিছু হতে পারতো আমার সঙ্গে। কিন্তু তার আগেই ওই রাস্তা ধরে ওই অন্ধকার ভেদ করে একজন বয়স্ক লোক এদিকে এগিয়ে এলেন। ওনাকে দেখতেই কুকুরটা অদ্ভুত স্বরে ডেকে উঠল। তারপরেই আবার দৌড়ে পালিয়ে গেল ওখান থেকে। লোকটা তারপর আমার সামনে এসে দাঁড়ালেন। আচমকাই আমি যেন হুঁশে ফিরে এলাম। চেয়ে দেখি কোন এক অন্ধকার গলির মধ্যে তখন আমি। আশেপাশে লোকজন, বাড়িঘর কিছুই নেই। তিনি তখন আমাকে বললেন, এদিকে কোথায় যাচ্ছ? রাস্তাটা ভালো না, ফিরে যাও। যাও। আমিও আর কথা বাড়ালাম না। অচেনা লোক, অচেনা জায়গা। তাই এরপর আমি আবার পেছন করে হাঁটা শুরু করলাম। 2 পা হাঁটতেই একটা কথা আমার মাথায় এলো। লোকটার গা থেকে কেমন যেন একটা চেনা চেনা গন্ধ বেরোচ্ছিল। জুঁই ফুলের মতো গন্ধ। জুঁই ফুল? আরে আজ আমি বাড়িতে জুঁই ফুলের মালা পরিয়ে কার্তিক ঠাকুরকে পুজো দিয়েছিলাম।
কথাটা মনে পড়তেই সঙ্গে সঙ্গে আমি পেছন ঘুরে তাকালাম, কিন্তু অবাক কাণ্ড, রাস্তা তখন পুরো ফাঁকা, লোকটা নেই। আশেপাশে কোনো বাড়িঘরও নেই যে কোনো বাড়িতে ঢুকে পড়বেন তিনি। তাহলে এই অন্ধকার ফাঁকা রাস্তায় উনি গেলেন কোথায়? এই কথাই ভাবতে ভাবতে এরপর ওই মাসি বাড়িতে পৌঁছলাম। তারপর ঘটনাটা বললাম মাসিকে। মাসি তখন আমাকে বলল, যেটাকে তুই কুকুর দেখছিলিস, হয়তো দেখ সেটা কুকুর ছিল না, কোনো নেগেটিভ এনার্জি ছিল, তোকে ওরকম ভুলিয়ে ওর ডেরায় নিয়ে যাচ্ছিল। আর ওই বুড়োটার রূপে হয়তো তোর কার্তিক ঠাকুরই এসেছিলেন তোকে বাঁচাতে। বাড়ি ফিরে ঠাকুরকে একবার পুজো দিয়ে দিস। তো অমিত, বাড়ি ফেরার পর আমি আবার জুঁই ফুলের মালা দিয়েই কার্তিক ঠাকুরকে পুজো দিয়েছিলাম। উনি যদি মোক্ষম সময় এসে আমাকে সেদিন না বাঁচাতেন, জানি না তারপর আমার কি হতো। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু বেশ চমৎকার একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্ট করে জানিও। ভালো লাগলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে অমিতা জেঠিমা লিখেছে, তোমার গলায় ঘটনা শুনতে ভালো লাগে, তবে লাস্ট ঘটনাটা বেশি ভালো লাগলো। সোমা কুণ্ডু লিখেছে, তোমার পরিবেশনটা অসাধারণ। অন্তশীল লিখেছে, 3টে ঘটনায় দুর্দান্ত ভাই, ভালো থেকো। পায়েল কুণ্ডু লিখেছে, খুব ভালো 3টে ঘটনা, দ্বিতীয় আর তৃতীয় ঘটনাটা শুনে গায়ে কাঁটা দিল, ঈশ্বর সর্বত্র বিরাজমান। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার কণ্ঠে ঘটনাগুলি অসাম লাগে। সুদেশ সিংহরায় লিখেছে, ভয় ভক্তি সমেত ভীষণ ভালো 3টে ঘটনা। গোপাল লিখেছে, দাদা এফএম চ্যানেলসে যাও, তোমার গল্প বলার যা ভঙ্গিমা, এফএম চ্যানেলরা তোমাকে লুপে নেবে। আরে না, কোথায় চাঁদ আর কোথায় মোমবাতি, যেটুকু শিখেছি তা তো ওনাদেরই দয়ায়। তো এছাড়াও আরও কমেন্ট করেছ মা মনসা দেবী, গীতাদি, রথিন দাস, পিঙ্কি ঘোড়ই, সাগর শর্মা, সোহিনী বক্সি, বিটিএস আর্মিকাস, অক্ষয় অধিকারী, মনীষা কাকিমা, লাকি স্টার, সুপ্রিয়া দাস, আশিস কোলে, লাল্টু মুখার্জি, অর্কপুর নস্কর, কাকলি পাত্র, রিয়া সরকার, রোহিণী মালিক, চন্দন চ্যাটার্জি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।